সোনা একটি ধাতব হলুদ বর্ণের ধাতু। বহু প্রাচীনকাল থেকেই মানুষের এই ধাতুর সাথে পরিচিতি ছিল। অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম, কাঠামোর স্থায়িত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। সোনা দিয়ে বিভিন্ন ধরনের অলংকার তৈরির প্রথা এখনও সমানভাবে বিরাজমান রয়েছে। সোনার রাসায়নিক নাম ওরাম, যা লাতিন শব্দ অরোরা থেকে উৎপত্তি লাভ করেছে। ধারণা করা হয় সোনা মানুষের আবিষ্কৃত প্রাচীনতম মৌল। এমনকি নবপ্রস্তর যুগেও সোনার তৈরি দ্রব্যাদি ব্যবহৃত হতো। সে যুগের খননকৃত অনেক নিদর্শনে পাথরের জিনিসের সাথে এগুলোর অস্তিত্ব পাওয়া গেছে। জার্মানির বিখ্যাত সমাজতত্ত্ববিদ কার্ল মার্কসও সোনাকে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হিসেবে চিহ্নিত করেছেন। অপরিবর্তনীয় রূপ, সহজ বণ্টনযোগ্য এবং চকচকে প্রকৃতির জন্য এটি অনেক আগে থেকেই অর্থের প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহৃত হতো। সোনার সাথে পৃথিবীর অনেক বেদনাবিধুর ও ভয়ঙ্কর কাহিনী জড়িত। সোনা অধিকারের লক্ষ্যে জাতিতে জাতিতে যুদ্ধ হয়েছে, প্রাণ হারিয়েছে অগণিত মানুষ। আবার সোনার মালিক হয়েও কেউ শান্তি পায়নি, কারণ পাওয়ার পরই এসে যেত সোনা হারানোর ভয়। যখন থেকে মানুষ সমাজবদ্ধ হতে শিখেছে এবং ধীরে ধীরে সামাজিক শ্রেণীবিভাগের সূচনা হয়েছে, তখন থেকেই মানুষ খনি থেকে সোনা উত্তোলন করতে শুরু করে। তখন থেকেই অলংকার তৈরিতে সোনা ব্যবহার হয়ে আসছে। তখন সোনা বিশুদ্ধীকরণের পদ্ধতিগুলো মানুষের তেমন জানা ছিল না। এ কারণে তখন মূলত সোনা রূপার সংকর ধাতু তৈরি করা হতো, যা অ্যাজেম নামে পরিচিত ছিল। এছাড়া সোনা রূপার আরেকটি প্রাকৃতিক সংকর ধাতু বিদ্যমান ছিল, যার নাম ইলেকট্রন। প্রাচীনকালের সকল জাতিতেই স্বর্ণের ব্যবহার ছিল। মিশরীয় সম্রাটদের দ্বারা নির্মিত পিরামিডগুলো খনন করে প্রচুর সোনার অলংকার ও জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। অনেক কাল ধরেই মিশরীয়রা সোনা নিয়ে গবেষণা করেছে। চতুর্থ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত কিমিয়াবিদরা সোনা অনুসন্ধানের আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল পরশ পাথর অনুসন্ধান। তাদের বিশ্বাস মতে পরশ পাথরের মাধ্যমে ক্ষার ধাতুকে সোনায় রূপান্তরিত করা সম্ভব। কিমিয়াবিদদের এই ধারণার পিছনে আরও কারণ ছিল। তামার খনিতে অনেক দিন লোহা পড়ে থাকলে তার উপর তামার আস্তরণ পড়ত। কিমিয়াবিদরা মনে করেছিল লোহা তামায় রূপান্তরিত হয়েছে।
এ থেকে তারা এ ধারণাও করেছিল যে অন্য ধাতুকেও এভাবে সোনায় পরিণত করা সম্ভব। তারা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তবে এই কাজে সর্বোচ্চ উন্নতি করতে পেরেছিল মিশরীয়রা। তারা সোনা নিষ্কাশনের গুপ্তবিদ্যা জানত। মিশরীয় ঐতিহ্যের সাথে সোনার সম্পর্ক সুগভীর। এছাড়া চীন, ভারত এবং মেসোপটেমিয়ার অন্তর্গত রাজ্যগুলোতে খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীতেও সোনা ব্যবহার হতো। খ্রিস্টপূর্ব 8ম 7ম শতাব্দীতে গ্রিসে সোনার তৈরি টাকা প্রচলিত ছিল। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে আর্মেনিয়ায় সোনার টাকা ব্যবহৃত হতো। ভারত এবং নুরিয়া অঞ্চলে প্রাচীনতম সোনার খনির সন্ধান পাওয়া গেছে। কিমিয়াবিদরা ধাতু নিয়ে গবেষণায় বিশেষ প্রসার অর্জন করেছিলেন। স্বাভাবিকভাবে প্রাপ্ত লেড সালফাইডের সাথে রূপা মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, যাকে কখনো কখনো নিষ্কাশন করা হয়। তারা বুঝতে পেরেছিলেন সীসার উপর রূপা সৃষ্টি হয় না, বরং অভিন্ন উপাদানগুলো বিভিন্ন অনুপাতে সংযুক্ত হয়ে সমস্ত বস্তু উৎপন্ন করে। এই ধারণা কিমিয়াবিদদের মধ্যে বিকাশ লাভ করে। কিমিয়াবিদদের অনেকেই অন্য ধাতু থেকে সোনা তৈরির জন্য পরশ পাথরের সন্ধান করেছিল। অনেকে জীবন পর্যন্ত উৎসর্গ করেছিল, কিন্তু এর মধ্যে কোনো সত্যতা ছিল না। পরশ পাথর নামে কিছুর অস্তিত্ব বিজ্ঞান স্বীকার করেনি। যা হোক, কিমিয়াবিদ্যার প্রসার এতে থেমে থাকে। দক্ষিণ ও মধ্য আমেরিকা বিজয়ের জন্য স্পেনীয়রা অভিযান পরিচালনা করেছিল। সেখানে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর প্রাচীন ইনকাতে সোনার প্রাচুর্য দেখে কিমিয়াবিদরা অভিভূত হয়েছিল। ইনকাদের কাছে সোনা ছিল গুপ্ত ধাতু তথা সূর্য দেবতার ধাতু। তাদের মন্দিরগুলোতে বিপুল পরিমাণ সোনা রক্ষিত থাকত। ইনকাবাসীদের মহান নেতা আটাহুয়ালপাকে যখন স্পেনীয়রা বন্দি করে, তখন ইনকারা তার মুক্তিপণ হিসেবে 60 ঘনমিটার সোনা দেওয়ার প্রতিশ্রুতি করেছিল, যা অবিশ্বাস্য মনে হতে পারে।
এতেও স্পেনীয় সেনানায়ক ফ্রান্সিসকো পিজারো তাকে মুক্তি দেয়নি, বরং পণের অপেক্ষা না করেই তাকে হত্যা করে। ইনকারা যখন এই হত্যার সংবাদ জানতে পারে, তখন সেই বিপুল পরিমাণ সোনা বহন করে নিয়ে আসছিল 1100 লামা। তারা সোনাগুলো এজানগারের পর্বতে লুকিয়ে রাখে, কিন্তু তারা তাদের সম্পদ বেশি দিন লুকিয়ে রাখতে পারেনি। পেরুর সবচেয়ে সমৃদ্ধ নগরী কুস্কো দখল করে স্পেনীয়রা সেখানের অনেক কিছু লুট করার পাশাপাশি সোনাও লুট করে। ষোলোশো সালে রাশিয়ার খনি থেকে সোনা উত্তোলন শুরু হয়, তবে এর পরিমাণ খুব বেশি ছিল না। 1900 খ্রিস্টাব্দের পর থেকে সেখানে সোনা উত্তোলনের পরিমাণ অনেক গুণ বেড়ে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে মহাকাশে অনবরত বৃষ্টির মতো সোনার কণা ঝরছে। পৃথিবীর সব সোনাও এ ধরনের প্রাচীন মহাজাগতিক সোনাবৃষ্টি থেকেই পাওয়া। দুটি নিউটন তারার সংঘর্ষ বা কৃষ্ণ গহ্বরের সঙ্গে নিউটন তারার একত্রীকরণে যে বিস্ফোরণ হয় তাকে বলে কিলোনোভা। এই কিলোনোভার মাধ্যমে মহাকাশে অনবরত সোনা ও প্লাটিনামের মতো ভারী ধাতু সৃষ্টি হচ্ছে বলে সাম্প্রতিক গবেষণায় জানা যায়। এসব ধাতু বৃষ্টির মতো ঝরে পড়ছে মহাকাশে। পৃথিবীতে যত সোনা ও প্লাটিনাম রয়েছে তা প্রাচীন একটি নিউটন তারার সংঘর্ষ থেকে পাওয়া। আধুনিক সময়ে সোনার খনি এবং স্বর্ণ ভাণ্ডারগুলো বিশ্বজুড়ে অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সোনার খনন ও শোধন প্রযুক্তি উন্নত হয়েছে, যা বিশ্ব বাজারে সোনার দামে প্রভাব ফেলেছে। বিশ শতকের শুরু থেকে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনার নিরাপত্তা প্রস্তাবনা রয়েছে। সোনার বিনিয়োগ এখন বিশ্বের বিভিন্ন দেশে একটি জনপ্রিয় পছন্দ। এছাড়াও সোনার ব্যবহার বিভিন্ন শিল্পে যেমন ইলেকট্রনিক্স ও চিকিৎসা প্রযুক্তিতে দেখা যায়। সোনার ইতিহাসে বিভিন্ন যুগে ও সভ্যতায় এটি একাধিক অর্থপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা পালন করেছে, যা আজও অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ।